আমরা পড়ছি, কি কি পড়ছি খেয়াল করো, কিন্তু বলতে পারো যে স্যার আমি তো পাই নাই। সেরকম যদি হয় সেটা পেছনেরটা আবার দরকার বোধ আমি একটু রিভিউ করব। যেমন মাইটোকন্ড্রিয়া যারা পাও নাই, ক্লোরোপ্লাস্ট যারা পাও নাই, তাদের তো দাবি আছে অবশ্যই রিভিউ করব। কারণ তোমাদেরকে তো অনলাইনে নেওয়ার জন্য আমি কিছু সময় নষ্ট হয়ে গেছে, গ্রুপ ট্রুপ তৈরি করা, ওই ফেসবুক লাইভে নিতে পারলাম না। সে কারণে আমি জানি বা ধরে নিলাম যে তোমরা কোষ প্রাচীর সবাই পাইছো, কোষ মেমব্রেন তারপর সাইটোপ্লাজম এগুলো সবার পাওয়ার কথা। এগুলো আমি প্রথমেই পড়াতে শুরু করছিলাম। তারপরে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া মানে প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া হয়তো তোমরা কেউ কেউ পাও নাই, আর কি অধিকাংশই পাও নাই, সেটা আমি আলাদাভাবে পড়ায় দেবো অনেক। আজকে আমরা একটা নতুন কোষাঙ্গাণু পড়বো, রাইবোজোম। আমার কথা কি বুঝতে পারছো? শোনা যায় কথা আমার? জি স্যার। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। হ্যাঁ, জি তোমাদের স্যার। এই যে চ্যাপ্টারটা কোষ ও তার গঠন, এই চ্যাপ্টারে আমাদের তো একটা কোষের সমস্ত কিছু পড়তে হবে। প্রথমে একটা কোষের ছবি আঁকতে হবে, যেটা আমি অনলাইনে প্রথমেই আঁকছিলাম। তারপরে সেই কোষের সমস্ত আইটেম চিহ্নিত করতে হবে। তারপরে তার প্রত্যেকটা আইটেম আবার ডিটেলস পড়তে হবে। কিরকম কোষ প্রাচীর, কোষ মেমব্রেন, সাইটোপ্লাজম, তারপর প্লাস্টিড, তারপর রাইবোজোম, গলজি বডি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর হচ্ছে নিউক্লিয়াস, লাইসোজোম, সেন্ট্রিওল, হ্যাঁ এরকম অনেক কিছু আছে, গ্লাইওক্সিজোম, পারক্সিজোম। একটা কোষের যা থাকে সব পড়তে হবে আমাদের। তো আজকে আমরা পড়তে চাই রাইবোজোম। ঠিক আছে, কথা শুনছো তোমরা? জি স্যার। স্যার আচ্ছা আমরা দেখো, কয়টা পেজ ফাঁকা রাখবো? ফাঁকা রাখা লাগবে না, একটা কাজ করো, লিখতে থাকো। দরকার বোধ পরের ক্লাসে আমি যদি মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্ট পড়ায় দেই, তাহলে আর ফাঁকা রাখার দরকার নেই, বুঝছো? আজকে রাইবোজোম পড়লাম, লাগলে পরের ক্লাসে ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া গুলো পড়লাম। যে যে ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া পাইছে সে দরকার বোধ পরের ক্লাসে অ্যাটেন্ড না করলো, বুঝো নাই? তাহলে আমরা রাইবোজোম পড়ব। কথা বলতে পারি কতটুকু আমার তো ভয় লাগতেছে, আল্লাহই জানে। দেখো রাইবোজোম অঙ্গাণুটা আমি দেখাইতেছি, দেখো কথা বলতে খুব কষ্ট হইতেছে। আচ্ছা দেখি, এই যে দেখো আমি কয়েকটা ছবি গ্রুপে দিচ্ছি, তোমরা দেখো। তোমাদের নোট টোট চাও পরে চাও, এখন কথা বলিও না, এখন গ্রুপে মেসেজ দিও না কোনো। এই যে দেখো, এটা হচ্ছে রাইবোজোম। হ্যাঁ, রাইবোজোমটা দেখতে অনেকটা নাশপাতির মতো। একটা শব্দ বলা হয় যেটা দেখতে পিয়ার শেপ, পিয়ার, PEAR, পিয়ার মানে নাশপাতি। তো রাইবোজোম দেখতে ওরকম অনেকটা পিয়ার শেপ বা নাশপাতির মতো। এই রাইবোজোম অনেক কারণে ইউনিক, একদম অনন্য, অনেকগুলো কারণে। এক নম্বর কারণ হচ্ছে এই রাইবোজোম ছাড়া কোনো কোষ বেঁচে থাকতে পারবে না। কোষ বেঁচে থাকার পূর্ব শর্ত হচ্ছে রাইবোজোম। এরকম আর কোনো অঙ্গাণু কিন্তু নাই। তুমি আর এমন একটা অঙ্গাণুর কথাও বলতে পারবে না যেটা ছাড়া কোষ বাঁচতে পারবে না। যেমন আদি কোষ, ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, ওদের কিন্তু এই রাইবোজোম ছাড়া আর কোনো কোষ অঙ্গাণু থাকে না। এমনকি নিউক্লিয়াসও থাকে না। হ্যাঁ, নিউক্লিয়াসও থাকে না, তবে ক্রোমোজোম বা DNA থাকে, কিন্তু তাতেও তার কোনো অসুবিধা হয় না। কিন্তু রাইবোজোম ছাড়া বাঁচতে পারবে না কেউ, সে আদি কোষ হোক আর প্রকৃত কোষ হোক। তার পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে রাইবোজোম এমন একটা অঙ্গাণু, যে অঙ্গাণুর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। কি কাজ বলতো? প্রোটিন তৈরি করা। প্রোটিন তৈরি করা, হ্যাঁ, প্রোটিন তৈরি করা। প্রোটিন ছাড়া কোনো কোষ বাঁচতে পারবে না। কারণটা কি? প্রত্যেকটা কোষ যদি বাঁচতে চায় তাহলে হয় সবাত শ্বসন, না হলে অবাত শ্বসন করে শক্তি তৈরি করতে হবে। শক্তি ছাড়া কিন্তু কোনো কোষ বাঁচতে পারবে না। সত্যি না মিথ্যা?
সত্যি। হ্যাঁ, সত্যি। যদি আদি কোষ হয় তাহলে অবাধ শ্বসন করবে, আর যদি প্রকৃত কোষ হয় তাহলে সবাদ শ্বসন করবে। শ্বসনের ফলে শক্তি তৈরি না করলে কোষ মরে যাবে, আর ওই শ্বসন করতে গেলে লাগবে এনজাইম। এনজাইম ছাড়া অবাধ বলো সবাদ বলো কোনো শ্বসন করা যায় না। আর সেই এনজাইম হচ্ছে প্রোটিন। একটা না, অনেকগুলো এনজাইম লাগে। অবাধ এবং সবাদ শ্বসন করতেও একাধিক এনজাইম লাগে, আর সেই এনজাইম হচ্ছে প্রোটিন। আর সেই এনজাইমগুলোই তৈরি করে হচ্ছে এই রাইবোজোম। তাহলে কেন রাইবোজোম ছাড়া কেউ বাঁচতে পারে না, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, রাইবোজোম এই প্রোটিনটা কিভাবে তৈরি করে সেটার একটু ধারণা আমি দেই। আমি একটু তোমাদেরকে, আমি যদি ভালোভাবে কথা বলতে না পারি একটু কনসিডার করবা, বুঝছো? আমি তো জানি না কতক্ষণ বলতে পারবো কথা। দেখা যায় খাতা, কি দেখা যায় প্লিজ? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, শোনো, আমি এখন কিছু কথা বলবো, মন দিয়ে শোনো। রাইবোজোম শুধু যে প্রোটিন বা এনজাইম তৈরি করার মাধ্যমে একটা কোষকে বাঁচিয়ে রাখে শুধু তাই নয়, একটা কোষ কি আচার আচরণ করবে তাও রাইবোজোমের উপর নির্ভর করে। এবং প্রকারান্তরে বলা যায় একটা প্রাণীর যে সমস্ত বৈশিষ্ট্য আছে, তার বাহ্যিক বৈশিষ্ট্য বলো, তার আচার আচরণগত বৈশিষ্ট্য বলো, সবকিছু এই রাইবোজোমের উপর নির্ভর করে। কিভাবে? একটা প্রাণীর সমস্ত আচার আচরণ নির্ভর করে তার ভেতরে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া হয় তার উপর। রাসায়নিক বিক্রিয়া নির্ভর করে এনজাইমের উপর, আর এনজাইম তৈরিটা নির্ভর করে ডিএনএ এর উপর। ডিএনএ থেকেই কিন্তু এনজাইম তৈরি হয়। ডিএনএ থেকে একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, এখন দেখাবো আমি। সেই মেসেঞ্জার আরএনএ এসে রাইবোজোমের মধ্যে ঢুকলে পরে রাইবোজোম ওই মেসেঞ্জার আরএনএ এর মেসেজটা পড়লে ওই অনুযায়ী সেই এনজাইম তৈরি করে। বিষয়টা খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। মনে করো এটা একটা কোষ। আচ্ছা, খেয়াল করো। হ্যাঁ, মনে করো এটা একটা কোষ। দেখা যায় ছবি প্লিজ? জি স্যার। খেয়াল করো, এই কোষের ভিতরে থাকে নিউক্লিয়াস। এটা মনে করো সেই নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতরে থাকে ক্রোমোজোম। কি থাকে? ক্রোমোজোম। আর ক্রোমোজোমের ভেতরে থাকে ডিএনএ। ক্রোমোজোমের ভেতরে কি থাকে? ডিএনএ। ডিএনএ। ওই মনে করো সেই ডিএনএ। আমি একটা ডিএনএ এখানে আলাদাভাবে দেখাই। মনে করো এটা একটা ডিএনএ। ডিএনএ আছে, তোমাদের এই চ্যাপ্টারে পড়তে পারবা আরো শেষে। এটা মনে করো একটা ডিএনএ। মহান আল্লাহ তাআলা এই ডিএনএ এর ভেতরে কিছু নির্দিষ্ট জায়গা রেখেছেন। ওই নির্দিষ্ট জায়গাগুলোর মধ্যে এক একটা গোপন ভাষা আছে, গোপন বার্তা আছে, একটা গোপন কোড আছে। কোড, কোড মানে হচ্ছে গোপন ভাষা, যেটাকে বলা হয় মেসেজ। তো এই যে জায়গাগুলোতে এই নির্দিষ্ট করে কোড বা মেসেজ গুলো লুকানো থাকে, ওই জায়গাগুলোকে বলা হয় জিন। কি বলে? জি। জিন। ডিএনএ এর ভেতরে এরকম
অসংখ্য জিন থাকে। এই জিন থেকে এখন একটা ডিএনএর গঠন সম্পর্কে একটু ধারণা দেই আমি। এমন না যে তা সম্পর্কে তোমরা কিছুই জানো না, তা সেরকম নয়। তোমরা ক্লাস 9 10 যা ধারণা পেয়েছো সেটা থেকেই বলি। মনে করো এটা একটা জিন, এটা একটা ডিএনএ এর অংশ যেটাকে আমরা বলতে চাই জিন। তোমরা নিশ্চয়ই জানো ডিএনএ তে দুইটা সুতা থাকে এবং নাইট্রোজেন যুক্ত ক্ষার, শর্করা আর ফসফেট দিয়ে এই ডিএনএ তৈরি হয়। নাইট্রোজেন যুক্ত ক্ষারগুলো হচ্ছে অ্যাডেনিন, তার বিপরীতে থাকে থাইমিন, গুয়ানিন তার বিপরীতে সাইটোসিন, সাইটোসিনের বিপরীতে গুয়ানিন, গুয়ানিনের বিপরীতে সাইটোসিন, সাইটোসিনের বিপরীতে গুয়ানিন। এইভাবে ডিএনএ এর গঠনটা তৈরি হয়। তোমরা এই চ্যাপ্টারের শেষের দিকে ডিএনএ এর গঠন সম্পর্কে জানবা। ডিএনএ এর গঠন তো এরকম, কিন্তু ওই ডিএনএ এর ভিতরে একটা নির্দিষ্ট যে জায়গা, সেই জায়গার মধ্যে গোপন একটা ভাষা আছে, ওই জায়গার নাম জিন। মনে করো এটা হচ্ছে একটা জিন, একটা গোপন কৌশল আছে, সেই কৌশলের মাধ্যমে, সেই কৌশলটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। কি বলে কৌশলটার নাম? ট্রান্সক্রিপশন। এই কৌশলের মাধ্যমে ওই ডিএনএ এর জিনের ভেতরে যে গোপন মেসেজটা আছে, সেই মেসেজটাকে কপি করে একটা আরএনএ তৈরি হয়ে যায়। এরকম একটা আরএনএ তৈরি হয়। তোমরা নিশ্চয়ই জানো ডিএনএ হচ্ছে দুইটা সুতা দিয়ে তৈরি, আর আরএনএ হচ্ছে একটা সুতা দিয়ে তৈরি। এই আরএনএটা ওই ডিএনএ এর জিনের ভেতর থেকে তৈরি হয় এবং সে কি করে, ওই ডিএনএ এর যে দুইটা সুতা, তার একটা সুতার মধ্যে আসলে ওই গোপন ভাষাটা আছে, সেই সুতাটাকে সে এখানে কপি করে নিয়ে আসে। মনে করো এই যে সুতাটা, যেটা এ, তারপর সি, তারপর আবার সি, তারপর সি, তারপর সি, এরকম, অথবা টি, তারপর জি। এই যে একটা সুতা, দুইটা সুতা তো পেঁচানো, এর মধ্যে একটা সুতার মধ্যে ওই গোপন ভাষাটা আছে, সেই সুতাটা দিয়েই ওই গোপন ভাষাটা সে কপি করে নিয়ে আসে। মনে করো সেই গোপন ভাষাটা হচ্ছে এরকম। ভাষা আর কিছুই নয়, ওই যে নাইট্রোজেন যুক্ত ক্ষার, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ওইগুলো দিয়েই তৈরি হয় গোপন ভাষা। মনে করো এটা অ্যাডেনিন, এটা গুয়ানিন, এটা সাইটোসিন, এটা ইউরাসিল, এটা অ্যাডেনিন, এটা গুয়ানিন, এটা সাইটোসিন, এটা ইউরাসিল। কিভাবে তৈরি হয় সেটা আছে তোমাদের এই চ্যাপ্টারের শেষের দিকে। এই ট্রান্সক্রিপশন পদ্ধতিটা আমরা সেখানে ডিটেইলস পড়ব। এখন আমরা এদিকে বেশি যাব না। এই যে ডিএনএ এর জিনের ভেতর থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় একটা আরএনএ তৈরি হলো, সেই আরএনএটার নাম মেসেঞ্জার আরএনএ। এই আরএনএর ভেতরে এই যে গোপন ভাষাগুলো আছে, এই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, এইখানে যে এই ভাষাটা আমরা লিখছি, এটাই হচ্ছে একটা গোপন ভাষা। এটার ভাষাটার ভেতরে কি লেখা আছে সেটা তুমি আমি বুঝবো না, কিন্তু যার বোঝার কথা সে ঠিকই বুঝবে। সে কে? সে হচ্ছে রাইবোজোম। সে থাকে কোথায়? সে থাকে কোষের মধ্যে, কোষের সাইটোপ্লাজমের মধ্যে। এই হচ্ছে কোষের সাইটোপ্লাজম, এইখানে আছে রাইবোজোম। এই মনে করো রাইবোজোম। প্রত্যেকটা রাইবোজোমের এরকমের দুইটা অংশ। একটু আগে আমি একটা ছবি দেখাইছিলাম, আর একবার একটু ছবিটা দেখো। এই প্রত্যেকটা রাইবোজোমের দেখো দুইটা অংশ, একটা বড় অংশ, একটা ছোট অংশ। এই দুইটা অংশ জোড়া লাগলে রাইবোজোম হয়। পুরা রাইবোজোমকে একসাথে বলে ফুল ইউনিট। একটা পুরা রাইবোজোমে দুইটা অংশ থাকে, প্রত্যেকটা অংশকে আলাদাভাবে বলে সাব ইউনিট। কি বলে? সাব ইউনিট। হ্যাঁ, সাব ইউনিট। দুইটা সাব ইউনিট জোড়া লাগলে একটা ফুল ইউনিট রাইবোজোম তৈরি হয়। তবে জোড়া লাগার পরেও তার মাঝখানে একটু ছোট্ট ফাঁকা থাকে, ওই ফাঁকাটার ভেতরে মেসেঞ্জার আরএনএ এসে ঢুকে পড়ে।
এই যে দেখতে পাচ্ছ একটা জিনিস, ওইটার নাম মেসেঞ্জার আরএনএ। আমি দেখাই, আমরা আবার একটু খাতায় যাই। এই হচ্ছে তোমার ক্রোমোজোম নিউক্লিয়াসের ভেতরে, ওই হচ্ছে ডিএনএ। এই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে এই হচ্ছে ট্রান্সক্রিপশন একটা প্রক্রিয়া, তৈরি হলো মেসেঞ্জার আরএনএ। এই মনে করো সেই মেসেঞ্জার আরএনএ, যার মধ্যে একটা গোপন ভাষা আছে। একটা বাক্য লিখতে যেমন অনেকগুলো শব্দ লাগে, আবার প্রত্যেকটা শব্দ লিখতে যেমন একাধিক অক্ষর লাগে, ঠিক সেরকম এই টোটালটা হচ্ছে একটা বাক্য, একটা গোপন ভাষা। এর মধ্যে নাইট্রোজেন যুক্ত ক্ষারগুলো হচ্ছে বর্ণ, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল ইত্যাদি ইত্যাদি। এই যে আমি নাইট্রোজেন যুক্ত ক্ষার দিয়ে মেসেঞ্জার আরএনএটা আমি দেখাইলাম, এইটাই একটা গোপন ভাষা। এই বাক্যটার মধ্যে 3টা করে নাইট্রোজেন যুক্ত ক্ষার, 3টা করে নাইট্রোজেন যুক্ত ক্ষার, যে 3টা নাইট্রোজেন যুক্ত ক্ষার পাশাপাশি থাকে তাদেরকে একসাথে বলে কোডন। কি বলে? কোডন। 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 3টা নাইট্রোজেন যুক্ত ক্ষার পাশাপাশি থাকলে তাকে বলে কোডন। একটা মেসেঞ্জার আরএনএর ভিতরে এরকমের অসংখ্য কোডন থাকে। এই সবগুলো কোডনকে একসাথে বলে কোড, সিওডিই, কোড। কোড মানেই গোপন একটা ভাষা। তো তোমার ডিএনএ যেমন, তোমার ডিএনএর গঠন বা তোমার ডিএনএর ভেতরে যে নাইট্রোজেন যুক্ত ক্ষার যেভাবে সাজানো আছে, আমার কিন্তু সেরকম নাই। আমার আরেক রকম, আবার আরেকজনের আরেক রকম। তো এ কারণে তোমার যেমন মেসেঞ্জার আরএনএ তৈরি হবে, আমার হবে অন্য রকম, আর একজনের হবে আরেক রকম। প্রত্যেকটা মানুষের মেসেঞ্জার আরএনএ আলাদা আলাদা রকম হবে। এই মেসেঞ্জার আরএনএ, লাইনে থাকো, হ্যালো, কথা শোনা যায়? হ্যালো, জি স্যার। এই যে এইটুকু সময় কথা বলছি না, আমার একদম জিব্বা টিব্বা শুকায় গেছে। আচ্ছা লাইনে থাকো, কথা বলতেছি আমি আবার, অসুবিধা নাই। পানি দাও, মাহমুদ দিয়ে দে। তো এইটা কি, এটাই গোল, এটার কি বলছিলাম জানো আমি? গোল এটারে আমি কি বলছিলাম? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে অসংখ্য ছিদ্র আছে, যার নাম নিউক্লিয়ার রন্ধ্র। এই ছিদ্রগুলো দিয়ে ওই মেসেঞ্জার আরএনএ গুলো বাইরে বের হয়ে আসে, মেসেজ নিয়ে বের হয়ে আসে। কার কাছ থেকে মেসেজ নিয়ে আসে বলো তো? রাইবোসোম। না না, কার না, কাছ থেকে? ডিএনএ থেকে, ডিএনএ ডিএনএ এর কাছ থেকে। ডিএনএ থেকে। হ্যাঁ, ডিএনএ এর কাছ থেকে মেসেজ নিয়ে আসে। আনার পরে এই মেসেঞ্জার আরএনএটা রাইবোসোমের মধ্যে এরকম ঢোকে। মনে করো এই হচ্ছে মেসেঞ্জার আরএনএ, সরি, এই হচ্ছে ধরো রাইবোসোম, এটা রাইবোসোম। দুইটা ছোট অংশ, দুইটা অংশ, সাব ইউনিট, একটা ছোট একটা বড়। এইটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এটার মধ্যে আছে মেসেজ। একটা মেসেজের মধ্যে অনেকগুলো কোডন থাকে, কোডন। হ্যাঁ, একটা মেসেজের মধ্যে অনেকগুলো কি থাকে? কোডন। যেমন মনে করো অ্যাডিনিন,
ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল, এভাবে আমি লিখবো যত বড় মেসেঞ্জার আরএনএ হোক। এর মধ্যে এটা একটা কোডন, তিনটা নাইট্রোজেন যুক্ত ক্ষারকে একসাথে বলে কোডন, এটা আরেকটা কোডন, আবার এখানে আরেকটা কোডন। এই রাইবোজোমের ভেতরে যখন মেসেঞ্জার আরএনএ ঢোকে, রাইবোজোম তখন এই কোডনগুলো পড়তে শুরু করে। কি করে বলো? পড়তে শুরু করে। হ্যাঁ, পাঠ করতে বা রিড করতে শুরু করে। সবার প্রথম এই কোডনটা সে পড়বে, সামনে যদি অন্যান্য কোডন থাকেও সে পড়বে না। তখন রাইবোজোম আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই AUG, অ্যাডেনিন, ইউরাসিল আর গুয়ানিন পাশাপাশি থাকে যে কোডন তৈরি করে, এটাকে বলে স্টার্ট কোডন। এইটা না পাওয়া পর্যন্ত রাইবোজোম হাঁটতে থাকে সামনের দিকে। এইটা প্রথম সে পড়ে, মনে করে এটা প্রথমেই পেয়ে গেছে, তাহলে তো হাঁটা লাগলো না, পড়ছে। এটা যখন পড়ে রাইবোজোম, তখন এই রাইবোজোমের এই দুইটা যে অংশ, বড় সাব ইউনিট আর ছোট সাব ইউনিট, এই বড় সাব ইউনিটের মধ্যে তিনটা আবার আলাদা অংশ আছে। বড় সাব ইউনিটের মধ্যে আবার তিনটা আলাদা অংশ আছে। একটাকে বলে এ সাইট, একটাকে বলে পি সাইট, আর একটাকে বলে ই সাইট। এরকম নাম দেওয়ার পিছনে কারণ হচ্ছে এই দিক দিয়ে প্রথম এমআরএনএটা ঢোকে, এই জন্য এই দিকটার নাম রাখা হচ্ছে এ সাইট। এ মানে হচ্ছে অ্যাকসেপ্ট। আর এই দিক দিয়ে দেখবা প্রোটিন তৈরি হয়ে বের হতে থাকবে, সেই জন্য এই সাইটের নাম রাখা হয়েছে প্রোটিন সাইট বা পেপটাইড সাইট। আর এই দিক দিয়ে বের হয়ে যেতে থাকবে মেসেঞ্জার আরএনএ এবং আরো একটা জিনিস, সেই জন্য এই দিকটার নাম রাখা হয়েছে এক্সিট সাইট, ই সাইট। তো যাই হোক, মেসেঞ্জার আরএনএ এসে যখন ঢোকে রাইবোজোমের মধ্যে, স্যার এই রাইবোজোম সাইটটার ফুল মিনিং কি? অ্যাকসেপ্ট সাইট, অ্যাকসেপ্ট। বুঝো নাই? জি জি স্যার, এখন বুঝতে পারছি, ওইটা আমি একটু ভুল শুনছিলাম। এখন খেয়াল করো, আবার দেখো, এই মনে করো মেসেঞ্জার আরএনএ, একটু ফাঁকা বেশি করলাম যাতে আলোচনা করতে সুবিধা হয়। এই মনে করো প্রথম কোডন AUG, এই কোডনটা যখন পড়বে রাইবোজোম, তখন ওর মধ্যে একটা তৃষ্ণা তৈরি হবে। যেমন একটু আগে আমার গলা শুকিয়ে গেছিল, আমি পানি চাইছি, পানি দিয়ে গেছে। আমি দুধ খেলে কিন্তু আমার পানির চাহিদা পূরণ হবে না, হবে একটা অতৃপ্তি থেকেই যাবে, ঠিক না? জি স্যার। আবার ছোট বাচ্চা যে দুধ খায়, তাকে আর যাই খাওয়াক না কেন, দুধের চাহিদা তার পূরণ হবে না দুধ না খাইলে, ঠিক না? জি স্যার। এখন এই কোডনটা যখন পড়ে এই রাইবোজোমের বড় সাব ইউনিট, তখন তার মধ্যে একটা তৃষ্ণা তৈরি হয়। সেই তৃষ্ণা কে মেটাবে? এই কোষের সাইটোপ্লাজমের মধ্যে একটা উপাদান আছে যার নাম, সরি শরীর ভালো না তো খালি ভুল টুল হয়ে যায়, অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড পারে রাইবোজোমের তৃষ্ণা মিটাইতে, আর কেউ পারে না। এখন এই কোষের মধ্যে বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড আছে। মানুষের কোষে প্রায় 28 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। কয় ধরনের? 28 ধরনের। 28 ধরনের। সেগুলোর নাম আমি বলবো পরে। সেই অ্যামাইনো অ্যাসিড গুলোর আবার নাম আছে এক একজনের।
কারো নাম গ্লাইসিন, কারো নাম অ্যালানিন। গঠনের উপর ভিত্তি করে তাদের নাম আলাদা হয়। কারো নাম স্যার লিউসিন। মানুষের দেহে 22 ধরনেরটা পাওয়া যায় না? 28। কোনটার নাম গ্লাইসিন, কোনটার নাম অ্যালানিন, কোনটার নাম লিউসিন। 28 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এর মধ্যে 22 ধরনের অ্যামাইনো অ্যাসিড আমরা নিজেরা তৈরি করতে পারি, আর বাকিগুলো আমাদেরকে বাইরে থেকে আমদানি করতে হয়। এইগুলো হচ্ছে এক একটা অ্যামাইনো অ্যাসিড নাম। তো আমরা মনে করো এক একটা অ্যামাইনো অ্যাসিডকে গোল্লা গোল্লা দিয়ে আঁকলাম, এগুলো সব অ্যামাইনো অ্যাসিড। এখন এই রাইবোজোমের মধ্যে যে তৃষ্ণা তৈরি হয় ওই কোডন পাঠ করার ফলে এই অ্যামাইনো অ্যাসিড ছাড়া কেউ সেই তৃষ্ণা মেটাতে পারে না। এখন কোন অ্যামাইনো অ্যাসিডটা আসবে সেটা আবার একটা ব্যাপার আছে। এই কোডনের উপর নির্ভর করে, এক একটা কোডনের জন্য এক এক রকমের অ্যামাইনো অ্যাসিড নির্ধারিত। যে কোডনটার জন্য যে অ্যামাইনো অ্যাসিড নির্ধারিত সে ছাড়া আর কেউ আসতে পারবে না। বুঝতে পারছো? যেমন একটা অ্যামাইনো অ্যাসিড আছে, নাম হচ্ছে মিথিওনাইন। যখন AUG কোডন পড়বে রাইবোজোম, তখন মিথিওনাইন ছাড়া আর কেউ আসতে পারবে না। কথা বুঝছো না বোঝো নাই? কোন অ্যামাইনো অ্যাসিড যাবে রাইবোজোমের কাছে এটা নির্ভর করে রাইবোজোম কোন কোডনটা এখন পড়লো তার উপর। কথা বুঝতে পারছো না পারো নাই? বুঝতে পারছি স্যার। ঠিক আছে। এখন এই অ্যামাইনো অ্যাসিড তো থাকে কোষের মধ্যে, সাইটোপ্লাজমের মধ্যে, কিন্তু এরা আবার এমন অ্যামাইনো অ্যাসিড আবার একা একা এই রাইবোজোমের কাছে যাইতে পারে না। কেউ একজনকে ওর কাছে তাকে নিয়ে যাইতে হবে। এই কোষের সাইটোপ্লাজমের মধ্যে আরেকটা উপাদান থাকে যার নাম কি লেখছি বলতো? টিআরএনএ। হ্যাঁ, এই টিআরএনএ পারে এই অ্যামাইনো অ্যাসিডটাকে নিয়ে সাইটোপ্লাজমের কাছে, রাইবোজোমের কাছে যাইতে। টিআরএনএ এই কাজটা করবে। টিআরএনএ দেখতে এরকম, করবো আমরা টিআরএনএ, এগুলোর গঠন আছে এরকম বাঁকানো একটা জিনিস। এই কোষের মধ্যে আবার হাজার হাজার রকমের টিআরএনএ আছে। এখন এইখানে যে কোডন পড়া হবে সেই কোডনের সাথে কোন টিআরএনএ আসবে এটা নির্দিষ্ট করে দেওয়া আছে। আবার ওই টিআরএনএ একটা অ্যামাইনো অ্যাসিডকে ধরে নিয়ে যাবে রাইবোজোমের কাছে। কোন অ্যামাইনো অ্যাসিডকে ধরে নিয়ে যাবে তারও একটা নির্দিষ্ট করা আছে। তাহলে সবকিছু নির্ভর করে এই কোডনের উপর। যে কোডন পড়া হবে ওই কোডনের জন্য নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড আসবে এবং নির্দিষ্ট টিআরএনএ তাকে নিয়ে আসবে, অন্য কেউ আসবে না। কথা বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। হ্যাঁ, টিআরএনএটা এসে এই যে সাইট দিয়ে ঢোকে রাইবোজোমের মধ্যে ওই সাইটটাকে বলে অ্যাকসেপ্ট সাইট। ঢুকে কি করে, টিআরএনএটা আইসা ওই মেসেঞ্জার আরএনএর কোডনের সামনে এরকম বসে যায়। আবার টিআরএনএরও এখানে আবার কোডন থাকে একটা, এই কোডনটাকে বলে এন্টিকোডন। এন্টিকোডন এই মেসেঞ্জার আরএনএর যেটা ওটাকে বলে কোডন, আর টিআরএনএর যেটা একদম সামনাসামনি এসে বসে ওটাকে বলে এন্টিকোডন। তো যাই হোক, এই মেসেঞ্জার আরএনএর কাছে যে আসছে টিআরএনএ খালি হাতে আসছে নাকি একটা অ্যামাইনো অ্যাসিড সাথে নিয়ে আসছে বলো? অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে। অ্যামাইনো অ্যাসিড সাথে নিয়ে আসছে। মনে করো এই হচ্ছে সেই অ্যামাইনো অ্যাসিড। তো যখন একটা কোডন পড়া হয়ে যায় তখন একটা টিআরএনএ একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে ঢোকার পরে এই রাইবোজোমটা আবার সামনের দিকে আগায় যায়। সামনের দিকে আগায় গেলে কি হয় দেখো, এখানে যে দ্বিতীয় কোডনটা আছে মনে করো জিসিসি, এই কোডনটা এইখানে চলে আসে আর এই প্রথম কোডনটা এই পাশে চলে আসে। মনে করো আমি আলাদা আরেকটা ছবি এঁকে দেখাই, একটা ছবির মধ্যে তো আর আমি মুছতে পারবো না। পরের ছবিটা মনে করো এরকম। এই কি হইলো ঘটনা,
প্রথম যে কোডনটা আসছে সেটা এখন চলে আসছে এই সাইড এইখানে, দ্বিতীয় কোডনটা চলে আসছে এই মাঝখানে, এটা দ্বিতীয় কোডন। তখন এখানে আরেকটা আবার টিআরএনএ ঢুকবে আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে, আর প্রথমটা কিন্তু এখানে অলরেডি আছে, এই এই এটা প্রথম কোডন, এটা দ্বিতীয় কোডন। এই প্রথম কোডনের সাথে এই টিআরএনএ এই অ্যামাইনো অ্যাসিড, দ্বিতীয় কোডনের সাথে এই টিআরএনএ এই অ্যামাইনো অ্যাসিড। বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। হ্যাঁ, এবং ওই যেরকম কোডন সেই রকম টিআরএনএ সেই রকম অ্যামাইনো অ্যাসিড আসবে, এটা তো আগেই বলছি। এরপরে কি করে, রাইবোজোমের চরিত্রই হচ্ছে একটা কোডন পড়া হয়ে গেলে সে আবার সামনে আগায় এবং আবার আরেকটা কোডন সে পড়বে। এখন তো 3 নাম্বার কোডন সে পড়বে, এবং পড়তে হলে কোডনটাকে পড়তে হলে এই মাঝখানের চেম্বারে আসতে হবে। মাঝখানের চেম্বার হচ্ছে কোডন পড়ার জায়গা। তাহলে এখন কি হবে, এখন তাহলে এই এমআরএনটা আরো সামনে এদিকে আগায় যাবে। তখন কি হবে, এই এমআরএনএটা রাইবোজোমের বাইরে বের হয়ে যাবে। ছবিটা হবে এরকম, আরেকটা ছবি না আঁকলে তো বোঝানো যায় না। এই এখন প্রথম কোডনটা, আরে ওই যে দেখো শরীর ভালো না তার, দেখো একটা দাগ দিছি তাও হয়েছে বাঁকা। প্রথম কোডনটা এখন রাইবোজোমের বাইরে বের হয়ে যায়, এবং প্রথম কোডনটা যখন রাইবোজোমের বাইরে বের হয়ে যায় তখন ওই টিআরএনএটা সে ওটার কাছ থেকে আলাদা হয়ে যায়। টিআরএনএ আলাদা হয়ে গেলে কি হবে, টিআরএনএ যে একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছিল সে অ্যামাইনো অ্যাসিডটাকে কিন্তু সে এখানে রেখে যায়। এবার মনে করো এটা হচ্ছে 2 নাম্বার কোডন, এখানে আরেকটা টিআরএনএ আছে, না 2 নাম্বার কোডন মনে করো এইখানে, এটা 2 নাম্বার কোডন, এটা 3 নাম্বার কোডন। একটা রাইবোজোমের মধ্যে একসাথে 2টা টিআরএনএ থাকতে পারে, এর বেশি থাকতে পারে না। এটা 1 নাম্বার টিআরএনএ, এটা বের হয়ে গেছে, এটা 2 নাম্বার টিআরএনএ, এটার সাথে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, আর এটা 3 নাম্বার টিআরএনএ, ও বের হয়ে গেছে। আর এটা হচ্ছে কি বলি না বলি বুঝতেছি না, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর এটা 3 নাম্বার। খেয়াল করো এইভাবে কি হয়, একটা একটা টিআরএনএ এই মাথা থেকে বের হয়ে যেতে থাকে, কিন্তু বের হয়ে যাওয়ার সময় ওই অ্যামাইনো অ্যাসিডটাকে সে কিন্তু রেখে যায়। রেখে যাওয়া অ্যামাইনো অ্যাসিড ওই মাঝখানের যে চেম্বার, এটাকে বলা হয় পি সাইট। এইখানে যে টিআরএনএটা থাকে তার সাথে এসে এরকমের মাথায় মাথায় জোড়া লাগতে থাকে। কথা বুঝতে পারছো? এটাও কিন্তু এখানে যখন আসে তখন অ্যামাইনো অ্যাসিডকে এখানে রেখে আসে। এই চেম্বারে যখন সে আসে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে না, অ্যামাইনো অ্যাসিড এখানে রেখে আসে। সবসময় এই মাঝখানের চেম্বারে অ্যামাইনো অ্যাসিড রেখে টিআরএনএটা এখানে চলে আসে, পরে এখান থেকে খালি টিআরএনএটা বের হয়ে যায়, আর এই দিক দিয়ে মেসেঞ্জার আরএনএটা বের হয়ে যেতে থাকে। আর এই মাঝখানের যে চেম্বার সেইটাতে সব সময় নতুন টিআরএনএটা ঢোকে, আর ওই নতুন টিআরএনএ এর অ্যামাইনো অ্যাসিডের সাথে একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড যেটা রেখে গেছে আগের টিআরএনএ গুলো, একটার মাথায় আরেকটা জোড়া লাগতে থাকে এবং লম্বা মাঝখান থেকে চেইনের মতো বের হতে থাকে। এইভাবে যখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড বের হয় লম্বা চেইনের মতো একটার সাথে আরেকটা জোড়া লাগানো অবস্থায়, তখনই এটাকে বলা হয় পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। এই পলিমার অফ অ্যামাইনো অ্যাসিডটা কি বলা হয় প্রোটিন। এটাকে পলিপেপটাইডও বলা হয়, কারণ এই যে বন্ডগুলা যার মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড গুলো একটার সাথে আরেকটা জোড়া লাগানো থাকে, এই বন্ডগুলোকে বলা হয় পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড, এগুলো পড়াবো আরো ডিটেলস। সেই পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয় অসংখ্য অ্যামাইনো অ্যাসিড, যেটা মাঝখানের চেম্বার দিয়ে বের হয়ে আসতে থাকে। এই জন্য এই মাঝখানের চেম্বারের নাম হচ্ছে পি সাইট। যেখান থেকে প্রোটিনটা বের হয়ে আসে ওটাকে বলে পি সাইট, যেখান থেকে টিআরএনএটা বের হয়ে যায় ওটাকে বলা হয় ই সাইট বা এক্সিট সাইট, যেখান থেকে টিআরএনএটা ঢোকে ওটাকে বলে অ্যাকসেপ্ট সাইট বা এ সাইট। এইভাবে পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন তৈরি হতে থাকে এবং লম্বা চেইনের মতো মাঝখান থেকে বের হয়ে যেতে থাকে। এই ছবিটা দেখো, দেখতে পাচ্ছ কিছু? জি স্যার। এই যে দেখো মেসেঞ্জার আরএনএ দিক দিয়ে ঢুকে দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, আর ওই যে দেখো অ্যামাইনো অ্যাসিড গুলো জোড়া লেগে লেগে প্রোটিন হিসেবে বাইরে বের হয়ে যাচ্ছে। এইভাবে রাইবোজোম একটার পর একটা মেসেঞ্জার আরএনএ গ্রহণ করে
সেই মেসেঞ্জার আরএনএর মেসেজটাকে পাঠ করে সেই অনুযায়ী প্রোটিন তৈরি করতে থাকে। এই জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা। কি বলে বলো, রাইবোজোমকে কি বলে? প্রোটিন তৈরির কারখানা। হ্যাঁ, প্রোটিন তৈরির কারখানা। এবং এই প্রোটিনের উপর নির্ভর করে তোমার কোষের ভেতরে কি ধরনের রাসায়নিক বিক্রিয়া হবে, কি ধরনের আচার আচরণ তোমার কোষ করবে, সবকিছু এই প্রোটিনের উপর নির্ভর করে। এই জন্য প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। প্রোটিনকে কি বলে? জীবনের ভাষা। জীবনের ভাষা। এইভাবে প্রোটিন তৈরি হওয়ার পরে একসময় মেসেঞ্জার আরএনএর ভেতরে স্টপ কোডন যখন চলে আসে, স্টপ কোডন আছে আবার, যদি মেসেঞ্জার আরএনএর ভেতরে এই ইউএএ এইরকম একটা কোডন চলে আসে, তাহলে যে প্রোটিনটা তৈরি হয়েছিল সেই প্রোটিনটা মাঝখান থেকে ভেঙে বের হয়ে যায়। এই জন্য এই কোডনকে বলা হয় স্টপ কোডন। এরকম আরো 2টা স্টপ কোডন আছে। এইভাবে কোষের মধ্যে রাইবোজোম প্রতিনিয়ত প্রোটিন তৈরি করতে থাকে। কিসের সাহায্যে প্রোটিন তৈরি করে বলতো? রাইবোজোম প্রোটিন তৈরি করে কিসের সাহায্যে? অ্যামাইনো অ্যাসিড দিয়ে। হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি করে। কিন্তু এই প্রোটিন তৈরি করবে সে কি অনুযায়ী? মেসেঞ্জার আরএনএর কোড অনুযায়ী, মানে ওটা যেটা হ্যাঁ। মিলবে সেরকম। হ্যাঁ, এখন খেয়াল করো, মেসেঞ্জার আরএনএটা আসছে কোত্থেকে? ডিএনএ থেকে। ডিএনএ থেকে। ডিএনএ থেকে। এই ডিএনএ থেকে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। ডিএনএ এর ভেতরে যে জিন, সেই জিন ট্রান্সক্রিপশনের মাধ্যমে হয়েছে। হ্যাঁ, ডিএনএ এর ভেতরে যে জিন, সেই জিন থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এখন দেখো, মনে করো একটা প্রোটিন এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জোড়া লাগলে হয় প্রোটিন। মনে করো এটা একটা প্রোটিন। এখানকার অ্যামাইনো অ্যাসিড গুলো কেমন দেখো? গ্লাইসিন, অ্যালানিন, লিউসিন, সিরিন, থ্রিওনাইন, মিথিওনাইন। মনে করো হচ্ছে এটা একটা প্রোটিনের ভেতরে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স। আবার আরেকটা প্রোটিনের সিকোয়েন্স মনে করো এরকম, অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটা এরকম: সিরিন, গ্লাইসিন, অ্যালানিন, আইসোলিউসিন, মনে করো মিথিওনাইন, হ্যাঁ, টাইরোসিন, এরকম। এখন এই অ্যামাইনো অ্যাসিড গুলোর সিকোয়েন্স আর এই অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স কি একই রকম না আলাদা? আলাদা। আলাদা। এই প্রোটিনটা যে কাজ করবে, এই প্রোটিন অন্য কাজ করবে, যেহেতু প্রোটিনটা আলাদা। এই কারণে তোমার ভেতরে মেসেঞ্জার আরএনএ যেমন, তোমার প্রোটিন তেমন। তাই তোমার প্রোটিন যে কাজ করে তোমার মতো কাজ করে। আমার জিন যেমন, আমার মেসেঞ্জার আরএনএ তেমন। আমার মেসেঞ্জার আরএনএ যেমন, আমার প্রোটিন তেমন। আমার প্রোটিন যেমন, আমার কাজও হচ্ছে তেমন। বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। বুঝছি। কোষের ভেতরে যত রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে সবকিছু নির্ভর করে এনজাইম আর হরমোনের উপর। এনজাইম আর হরমোন দিয়ে এই সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রিত হয়। আর এই এনজাইম আর হরমোন এই দুইটাই হচ্ছে প্রোটিন। আর রাইবোজোম এই প্রোটিন তৈরির কাজটা করতে থাকে। দ্যাট মিন্স সমস্ত এনজাইম এবং হরমোন তৈরি করতে থাকে রাইবোজোম। আর এভাবেই কোষের সমস্ত কার্যক্রম সে নিয়ন্ত্রণ করে। এমনকি তুমি যদি শ্বসন করতে চাও, যেমন C6H12O6 গ্লুকোজ, এটাকে তুমি অক্সিজেন দিয়ে ভাঙবা, তৈরি হবে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস এটিপি। অথবা মনে করো তুমি অক্সিজেন ছাড়াই ভাঙবা, C6H12O6, অক্সিজেন লাগবে না, তুমি আদিকোষী জীব, সরাসরি তুমি কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, অথবা কার্বন ডাই অক্সাইড তৈরি করলা না, ইথানল তৈরি করলা, সরাসরি এটিপি তৈরি করলা। এই দুইটা শ্বসনের যেটাই করো না কেন তোমার অবশ্যই এনজাইম লাগবে। এনজাইম ছাড়া কোনো রিয়াকশন হবে না, সালোক সংশ্লেষণ, শ্বসন কোনো কিছু হবে না। এই কারণে এনজাইম ছাড়া কোনো কোষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। আর সেই এনজাইম তৈরির কারখানা কে?
রাইবোসোম। রাইবোজোম। তাহলে কি রাইবোজোম ছাড়া কোনো কোষের পক্ষে বেঁচে থাকা সম্ভব? না স্যার। বুঝতে পারছো না পারো নাই? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এটাও অনেক সময় প্রশ্ন আসে যে রাইবোজোম ছাড়া কেন কোনো কোষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। আবার অনেক সময় প্রশ্ন আসে রাইবোজোম কিভাবে তোমার সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। একটা ধারণা তো দিলাম, এই প্রোটিন তৈরির এই বিষয়টা আবার আলাদাভাবেও আমরা পড়ব। এখন রাইবোজোম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। রাইবোজোম কে আবিষ্কার করছে সেটা শোনো। এবার তোমরা নোট লেখো, নোট লেখো, নোট লেখো, নোট লিখতে শুরু করো। তারিখ দাও, তারিখ, তারিখ। আজকে কত তারিখ? হ্যাঁ, তারিখ কি কি আয়? স্যার 12 তারিখ স্যার। কি বুঝি না, ছেলেটা কি বলতে চায় ওরা বলতে দাও। হ্যাঁ বলো। স্যার কতটুকু লেখাইছেন একটু প্লিজ বলবেন? তা তুই এতক্ষণ ছিলি কই? স্যার আমি তো জয়েন করতে পারি না, নেটের সমস্যা ছিল। ও না, লেখাই নাই বেশি কিছু, আমার পড়ান যায় বাইরে, লেখাই নাই এক লাইন। কি লেখাবো এখন বলতেছি, আর লেখ, আর রেকর্ড দেবো না। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। রাইবোজোম লেখো। রাইবোজোম কথাটা লেখছো? জি স্যার। লেখো, সকল প্রকার কোষে যে অঙ্গাণুর অভ্যন্তরে, আজকে কিন্তু আমি 1.5 ঘন্টা পড়াইতে পারবো না, 1 ঘন্টা পড়াইতেই আমার কষ্ট হবে। আমি কিন্তু আজকে 1.5 ঘন্টা পড়াবো না, বুঝছো? স্যার আপনি তার চেয়ে আরো কিছুদিন রেস্ট করেন, আপনার মানে সুস্থতা ওইটা তো না আগে সেটা সবার। তো ঠিক আছে, সব ঠিক আছে, আবার এমন যে আমি দেখা গেল তোমাদের সার্ভিস দিতে যাই আরো বেশি অসুস্থ হয়ে গেলে তাহলে দীর্ঘদিনের জন্য দেখা গেল পড়াইতে পারবো না। এখন হয়তো একটু রেস্ট নিয়ে সুস্থ হয়ে পড়াইতে শুরু করলে কন্টিনিউয়াসলি পড়াইতে পারবো। এখন দেখা গেলো আধা সুস্থ হয়ে যদি পড়াইতে শুরু করি, লোড নেই, তাহলে দেখা যাবে আবার অসুস্থ হয়ে পড়বো, তাহলে তো আবার অসুবিধা হবে, তাই না? জি স্যার। জি স্যার। যাই হোক, যতক্ষণ পারি আমি আসি। কালকে সকাল 8টার ক্লাসটা যদি অনলাইনে নিতে পারি দেখি। কালকে তো তোমাদের অনেকগুলো ব্যাচ, কি করবো আল্লাহ জানে। কালকে অনেকগুলো ব্যাচ, 5টা 4-5টা ব্যাচ। আচ্ছা লেখো রাইবোজোম। আমি তো সবসময় খালি টেনশন করি যে হারে আমার ছেলে মেয়েগুলা ওরা যে কি ভাববে, কি করবো বলো। আবার না গার্ডিয়ান, স্যার, আগে আপনি সুস্থ আগে হন, আপনি স্যার পরে পড়ান। হ্যাঁ গার্ডিয়ানরা আবার ভাববে আরে পড়াইতেছি টাকা দিয়া, এখন এই বেটা পড়ায় না, টাকা নিয়ে যাইবে, কত হিসাব নিকাশ, বুঝো না? এবার লেখো, লেখো রাইবোজোম। কি যেন একটা কথা লিখছিলাম এইমাত্র। স্যার সকল সকল প্রকার কোষে যে অঙ্গাণুর অভ্যন্তরে। হ্যাঁ, সকল প্রকার কোষে যে অঙ্গাণুর অভ্যন্তরে মেসেঞ্জার আরএনএ, ছোট হাতের এভাবে লেখো mRNA, mRNA, মেসেঞ্জার আরএনএ মানে হচ্ছে mRNA। সকল প্রকার কোষে যে অঙ্গাণুর অভ্যন্তরে mRNA থেকে প্রোটিন তৈরি হয় তাকে রাইবোজোম বলে। সকল প্রকার কোষে যে অঙ্গাণুর অভ্যন্তরে mRNA থেকে প্রোটিন তৈরি হয় তাকে রাইবোজোম বলে। আরে মশা, মশা। সকল প্রকার কোষে যে অঙ্গাণুর অভ্যন্তরে mRNA থেকে প্রোটিন তৈরি হয় তাকে কি বলে? রাইবোসোম বলে। রাইবোজোম বলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন শোনো, হ্যাঁ শোনো, এই রাইবোজোম কি আবিষ্কার করছে সেটা লিখতে হবে। তারপর আবার উনি আবিষ্কার করছে ঠিকই, কিন্তু উনি রাইবোজোম নাম দেয় নাই, অন্য নাম দিচ্ছে, সেগুলো এখন বলবো। লেখো বিজ্ঞানী, এটা লেখো আলবার্ট, এগুলো অনেক সময় দেয় ভর্তি পরীক্ষা, বুঝছো? ক্লদে, এই যে ক্লদে, বিজ্ঞানী আলবার্ট ক্লদে, হ্যাঁ, যকৃতের কোষে প্রথম, যকৃত মানে কলিজা, বুঝছো? বিজ্ঞানী আলবার্ট ক্লদে যকৃতের কোষে প্রথম এই অঙ্গাণু আবিষ্কার করেন এবং নামকরণ করেন বা নাম দেন, এটা লেখো মাইক্রোজোম। কি নাম দিছিল উনি? মাইক্রোজোম। মাইক্রোসোম। মাইক্রোজোম।
লিখছা? আলবার্ট ক্লদে প্রথম যকৃতের কোষে এই অঙ্গাণু আবিষ্কার করেন এবং নাম দেন মাইক্রোজোম। লিখছি স্যার। দাঁড়ি সাথেই লেখো পরবর্তীতে বিজ্ঞানী রবার্টস ROBERTS রবার্টস পরবর্তীতে বিজ্ঞানী রবার্টস ROBERTS এই অঙ্গাণুর নামকরণ করেন রাইবোজোম। পরবর্তীতে বিজ্ঞানী রবার্টস এই অঙ্গাণুর নামকরণ করেন কি? রাইবোসোম। রাইবোজোম। হ্যাঁ, তাহলে এই কথাটা মনে রাখিও। আচ্ছা, এবার শোনো, এইমাত্র যে বললাম ওই যে বিজ্ঞানী আলবার্ট ক্লদে সে যে কোষের মধ্যে আবিষ্কার করছিল মাইক্রোজোম বা রাইবোজোম, সেটা উদ্ভিদের কোষ না প্রাণীর কোষ? প্রাণীর কোষ স্যার। প্রাণীর কোষ। হ্যাঁ, যকৃতে পাই। উদ্ভিদের যকৃৎ তো প্রাণীর পৃথক। হ্যাঁ, উদ্ভিদের তো আর কলিজা নাই, আছে? না স্যার। না স্যার, নাই। তাহলে উদ্ভিদের কোষে আবার এইটা আবিষ্কার করছে কি সেটা একটু লেখো। লেখো বিজ্ঞানী এগুলা দেয় ভর্তি পরীক্ষায়, দেওয়া উচিত না, দিলে আমি কি করবো কও? বিজ্ঞানী রবিনসন এন্ড ব্রাউন, বিজ্ঞানী রবিনসন এন্ড ব্রাউন উদ্ভিদ কোষে প্রথম রাইবোজোম আবিষ্কার করে। বিজ্ঞানী স্কুল কলেজ মনে হয় খুলবে না 30 তারিখ, হ্যাঁ? মনে হয় না হ্যাঁ খুলবে স্যার, না। ওরকমই তো মনে হইতেছে। সংখ্যা বাড়তে আবার আছে বাড়তে আছে। করোনার। বাড়তে আছে। আমারই তো কালকে ভয় লাগছিল, তাইলে তো কি হয়তো আল্লাহ জানে। আবার এখন কি করব বুঝতেছি না, গেলাম অফলাইনে, এখন যদি আবার যদি স্কুল কলেজ না খোলে। স্যার, আপনি কি গন্ধ পান না কোনো কিছুর? না, গন্ধ পাইতো, টেস্ট করি নাই তো, সেটা গন্ধ পাইতো না, গন্ধ পাই। আমার করোনা হয় নাই ইনশাল্লাহ। আমার এটা হয়েছে কি জানো, আমি বলি, ওই যে ওই সামনে এসিটা চলে না, তোমরা তো পড়ানোর রুমে গেছো কিনা জানি না, ওই এসিটার হ্যাঁ স্যার, কারণে আমার, আমরা তো গেছি। হ্যাঁ, ওই এসির ঠান্ডাটা ডাইরেক্ট মাথার উপরে লাইগা আমার ওই ঠান্ডা লেগে গেছে, মাথায় ঠান্ডা লেগে গেছে। সেখান থেকে আমার এই ইয়েটা, আবার সেদিন এই বাসায় লাস্সি খাইছি, ওইটাও মনে হয় ঠান্ডা লাগছে, যে কোনো ঠান্ডা থেকে হয়েছে এটা, মানে করোনা ঠিক না। তো এখন অ্যান্টিবায়োটিক খাইতেছি কমের দিকে, বুঝছো? আর সবচেয়ে বেশি কি জানো, গলার ভিতরে ওই যে মানে তোমার কি বলা যায়, মুখগহ্বরের একদম তালুর দিকটা আছে না, যেখানে আলাজিহ্বা টিপা থাকে, ওর চারপাশে সাদা সাদা গুটি গুটি হয়ে গেছে। হ্যাঁ, এবং কোনো কিছু মানে ঢোকও গিলতে পারি না, এরকম অবস্থা। একদম ঢোক গিলতে, পানি গিলতেও কষ্ট হয়। তো এটা খুব ভয়ের না, কষ্টের না বলো? এই অবশ্যই অবস্থা। স্যার। এখন এই অবস্থায় আছি, এই অবস্থায় তো কি করব এখন? অনলাইনে যাব আবার ফিরে, নাকি অফলাইনে কন্টিনিউ করব? দেখি কি করা যায় আর কি। তন্ময় স্যার তো পড়ায়, মানে অনেক স্যাররা তো শুরু করছে অফলাইনে, আমিও করছি, এখন দেখি। জি আমি স্যার, তন্ময় স্যার তো পড়ায়, অনেক স্টুডেন্ট স্যার, পড়ে তাদের কাছে মানে অনেক একসাথে। 60 জনের মতো, মানে অনেক স্যাররাই মানে পড়ায়, এখন সরকার যদি ধরো স্কুল কলেজ খুলতে অনেক বেশি দেরি করে, সেক্ষেত্রে আমার মনে হয় এই যে অফলাইনে পড়াইতে আমাদের আর দিবে না, বুঝছো? তখন এইসব জায়গায় অভিযান শুরু করবে, কারণ সংক্রমণ যদি বাইরে যায়, তখন অফলাইনে কোচিং গুলোতে পড়াইতে দেবে না, তখন বাধ্য হয়েই আবার অনলাইন শুরু করা লাগবে। তো যাই হোক, সেটা তো একটা বিকল্প, তাহলে কি যতদিন আমাদের পড়ানো যায়। পুরো মানে সামনের বছরটাও অনলাইনে যাবে? না, এখন এইটা তো আগে ভাগে কিছু বলা যায় না, হয়তো 1 মাস পর খুলবে, এই যে হয়তো ঈদের পরে খুলবে, এরকম একটা কিছু করতে পারে। এখন আমি শুরু করছি, যতক্ষণ পর্যন্ত পুলিশি অভিযান শুরু না হয় চালাইতে থাকবো, কথা বুঝছো? অফলাইনে যারা পড়তেছো তাদের অফলাইনেই পড়াবো, আর এই ব্যাকআপ ব্যাচটা অনলাইনেই থাকবে। আচ্ছা, তোমরা এই যে অনলাইনে পড়ো ব্যাকআপ ক্লাস, তোমাদের বেশি অসুবিধা হচ্ছে বলো? কোনো না স্যার, কোনো অসুবিধাই না হচ্ছে না। স্যার, হ্যাঁ অসুবিধা বেশি নেই? তোমাদের যদি ইচ্ছা আগ্রহ থাকে, আন্তরিকতা থাকে, আর আমারও যদি চেষ্টা থাকে, এটা কোনো সমস্যাই না। হ্যাঁ, তাও তো আমি তোমাদের জন্য চেষ্টা করতেছি, দেখো, আল্লাহ ভরসা। আচ্ছা, আর কথা না বাড়াই, কি যেন একটা কথা বলতে চাইছিলাম। ও আচ্ছা, এটা লেখছো বিজ্ঞানী জি স্যার। রবিনসন ও জি ব্রাউন, স্যার, হ্যাঁ, রবিনসন আর ব্রাউন উদ্ভিদ ব্রাউন কোষে প্রথম রাইবোজোম। হ্যাঁ, প্রথম রাইবোজোম আবিষ্কার করেন, ঠিক আছে। এবার নিচে আলাদা লাইন করে লেখো, হ্যাঁ, নিচে আলাদা লাইন করে লেখো, একটি প্রকৃত কোষে প্রায় 1 লক্ষ
এবং আদি কোষে এবং আদি কোষে 20 থেকে 30 হাজার রাইবোজোম থাকে। একটি প্রকৃত কোষে প্রায় 1 লক্ষ এবং আদি কোষে 20 থেকে 30 হাজার রাইবোজোম থাকে। লিখতে পারছো? জি স্যার। জি স্যার। সাথে লেখো আদি কোষের দেহের মোট ওজনের প্রায় আদি কোষের দেহের মোট ওজনের প্রায় 20 থেকে 22 ভাগ ওজন, 20 থেকে 22% আর কি। আদি কোষের দেহের মোট ওজনের প্রায় 20 থেকে 22% ওজন রাইবোজোমের জন্য হয়ে থাকে। আদি কোষের মোট ওজনের প্রায় 20 থেকে 22% ওজন কিসের জন্য হয়? রাইবোজোমের জন্য হয়, রাইবোজোমের জন্য হয়ে থাকে। হয়েছে স্যার। হ্যাঁ, নিচে আলাদা লাইন করে লেখো, নিচে আলাদা লাইন করে লেখো। লেখো আদি কোষে ডিএনএ থেকে এবং প্রকৃত কোষে নিউক্লিওলাস থেকে, নিউক্লিয়াসের ভেতরে আবার একটা গোল বল থাকে না, ওটাকে নিউক্লিওলাস বলে। আদি কোষে ডিএনএ থেকে এবং প্রকৃত কোষে নিউক্লিওলাস থেকে রাইবোজোম তৈরি হয়। আদি কোষে ডিএনএ থেকে এবং প্রকৃত কোষে নিউক্লিওলাস থেকে রাইবোজোম তৈরি হয়। লিখতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, দাঁড়ি সাথেই লেখো, নিচে আলাদা লাইন করে লেখো রাইবোজোম দেখতে অনেকটা নাশপাতির ন্যায়, যার 2টি পৃথক যোগ্য সাব ইউনিট থাকে। সাব ইউনিট, এসইউবি সাব, ইউএনআইটি ইউনিট। রাইবোজোম দেখতে অনেকটা নাশপাতির ন্যায়, যার 2টি পৃথক যোগ্য সাব ইউনিট থাকে। লিখছি স্যার। দাঁড়ি সাথে লেখো প্রোটিন তৈরির সময় এই সাব ইউনিট দুটি যুক্ত হয় এবং প্রোটিন তৈরির শেষে আলাদা হয়ে যায়। প্রোটিন তৈরির সময় এই সাব ইউনিট দুটি যুক্ত হয় এবং প্রোটিন তৈরি শেষে আলাদা হয়ে যায়। লিখছো? জি স্যার। এখন জি শোনো, স্যার। শোনো, এই যে ধরো এখানে আমি একটা ফোঁটা দিলাম, ছোট্ট করে একটা ফোঁটা দিলাম, এটা খালি চোখে দেখা যায়, কিন্তু একটা কোষ কিন্তু খালি চোখে দেখা যায় না। যায়? একটা কোষ খালি চোখে দেখা যায় বলো? না মানে স্যার। ওই বড় যে ডিম এইগুলা দেখা যায়, এছাড়া তো মানে অধিকাংশ কোষ তো খালি চোখে দেখা যায় না। তো সেই খালি চোখে দেখা যায় না এরকম একটা কোষের মধ্যে যদি 1 লক্ষ রাইবোজোম থাকে, তাহলে সেই রাইবোজোম অনেক ছোট না? জি অবশ্যই স্যার। হ্যাঁ, অনেক ছোট। হ্যাঁ, কিন্তু দেখো আল্লাহ তাআলা বা স্রষ্টা তিনি যে কত বড় জ্ঞানী। এই যে একটা কোষের মধ্যে যত লক্ষই বা যত সংখ্যক বা যত হাজার রাইবোজোম থাকুক, তার যে প্রত্যেকটার যে 2টা অংশ আছে, সাব ইউনিট আছে। এই ধরো এই মুহূর্তে কোনো রাইবোজোম তার কোষ মানে প্রোটিন তৈরি শুরু করেছে, এখন সে তার 2টা সাব ইউনিট জোড়া লাগায় ফুল ইউনিট হবে। আবার এইমাত্র ধরো তার কাজ শেষ হয়েছে, আবার সে খুলে আলাদা হয়ে যাবে। অনবরত কিছু কিছু রাইবোজোমের জোড়া লাগতে থাকে, আবার কিছু কিছু রাইবোজোমের জোড়া খুলতে থাকে, সাব ইউনিট যুক্ত হতে থাকে, প্রোটিন তৈরি করতে থাকে, আবার সাব ইউনিট প্রোটিন তৈরির শেষে আলাদা হয়ে যেতে থাকে। এই ঘটনাটা ক্রিয়াশীল। বোঝো না জিনিসটা? 1 লক্ষ রাইবোজোম যদি থাকে, অনবরত এই হাজার হাজার রাইবোজোম এই জোড়া লাগতেছে, এই খুলতেছে, এই জোড়া লাগতেছে, আবার এই খুলতেছে, এই জোড়া লাগতেছে, আবার এই খুলতেছে, এই ঘটনা চলতে থাকে। কিন্তু মহাবিস্ময়ের বিষয় হচ্ছে এই, খালি চোখে দেখা যায় না সেরকম একটা কোষের ভেতরে
এরকমের হাজার হাজার রাইবোজোম অনবরত খুলতেছে আর জোড়া লাগতেছে, কিন্তু ভুলেও কখনো এমন হবে না যে একটা রাইবোজোমের সাব ইউনিট ভুল করে আরেকটা রাইবোজোমের কাছে গিয়ে জোড়া লাগবে। প্রত্যেকটা রাইবোজোমের যে দুইটা সাব ইউনিট সেটা একদম সুনির্দিষ্ট আছে। এই রাইবোজোমের ভেতরে প্রচুর পরিমাণে আরএনএ থাকে, আরএনএ, রাইবোজোমাল আরএনএ বলা হয়। সেই আরএনএর ভেতরে যে নাইট্রোজেন যুক্ত ক্ষারগুলো সাজানো আছে ওইটা অনেকটা এই আঙ্গুলের ছাপের মতো। তুমি একটা জিনিস ভাবো না কেন, তারপরও তুমি কিভাবে নাস্তিক হও আমি বুঝি না। সামান্য একটা আঙ্গুলের ছাপ, বৃদ্ধাঙ্গুলের ছাপ, তার মধ্যে অল্প কয়েকটা রেখা, এই রেখার মধ্যে আল্লাহ তাআলা এমন ভ্যারিয়েশন দিয়েছে। পৃথিবীতে যদি এখন 700 কোটি মানুষ থাকে, 700 কোটি মানুষের আঙ্গুলের ছাপ আলাদা আলাদা। যতশো কোটি মানুষ পৃথিবী থেকে চলে গেছে অথবা ভবিষ্যতে আসবে, কারো সাথে কারো আঙ্গুলের ছাপ মিলবে না। এই রকম ভাবেই প্রত্যেকটা কোষের ভেতরে যে রাইবোজোম আছে প্রত্যেকের সাব ইউনিট দুইটা এমন ভাবে নির্দিষ্ট করা কখনো সে ভুল করে একজন আরেকজনের সাথে গিয়ে জোড়া লাগবে না। বুঝতে পারছো না পারো নাই? বুঝতে পারছি স্যার। স্যার তাহলে কি ওই যে আমাদের একটা আরএনএর কথা বললেন না, ওই যে ওই ওই আরএনএ, রাইবোজোমাল হ্যাঁ আরএনএ, ওইটা কি হ্যাঁ মানে ওইটা নিজস্ব, মানে ওই যে আর হ্যাঁ, বাকিগুলো যে প্রত্যেকটা টিআরএনএ রাইবোজোমের এমআরএনএ, মধ্যে, হ্যাঁ হ্যাঁ, আর ওইটাও প্রত্যেকটা নিজস্ব? ওর নিজস্ব, প্রত্যেকটা রাইবোজোমের ভেতরে একটা নিজস্ব আরএনএ আছে, আমি বলবো সেগুলা। এবং রাইবোজোমের এই নিজস্ব আরএনএটা রাইবোজোমাল আরএনএ নামে পরিচিত। একটা রাইবোজোমের ভিতরে 50% থাকে নিজস্ব আরএনএ আর 50% থাকে তার প্রোটিন। এই দুইটা জিনিস দিয়ে রাইবোজোম তৈরি হয়। তাহলে বলো, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী আমরা আল্লাহ বলে ডাকি, অন্য ধর্মে যারা আছে অন্য নামে ডাকে। কিন্তু একজন যে মহা কুশলী, মহা জ্ঞানী, মহাস্রষ্টা যে একজন আছে, এটা কি অস্বীকার করার কোনো উপায় আছে? না স্যার। না আমার স্যার, কাছে স্যার নেই, আমার ভাবতেই তো কাছে নেই। অবাক লাগে একটা কোষের মধ্যে এত কিছু মানে হ্যাঁ, কিভাবে হয়। ওই তো। কেন আছে না যারা নাস্তিক, এরা তোমার বলে দেবে প্রাকৃতিক নিয়ম, এটা প্রকৃতির নিয়ম, প্রাকৃতিক কারণে ঘটে সব। স্যার আমাদের দেহটা তো এমনিতেও বানাতে পারতো, কিন্তু এর ভিতরে এত 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 কোষ দেওয়ার দরকার ছিল, হ্যাঁ, কিন্তু সব তো আছে। আমাদের দেহের কথা পরে চিন্তা করো, একটা কোষ আগে বানাক না মানুষ। আমাদের দেহের কথা পরে চিন্তা করো, একটা কোষের মেমব্রেন আগে বানায় দেখাক না। আমাদের দেহ পরে বাদ দাও। ওই যে 2 স্তর ফ্লুইড আর তার মাঝে লিপিড, লিপিড আর তার মাঝে প্রোটিন, ওই আর একটু পারলে বানায় দেখাক না। না স্যার, আমাদের আমি বলতেছি যে শুধু তো আল্লাহ তাআলা আমাদের দেহটা এমনিতেও বানাতে পারতো, কিন্তু এত এত ও এত কোষ দেওয়ার দরকার সেইটা, ছিল। ও সেইটা, এটাই তো তার মহা জ্ঞানের পরিচয়, যাতে করে তুমি বিস্মিত হও এবং বুঝতে পারো যে তিনি তোমার চেয়ে কত বেশি জ্ঞানী। এটাই তো তার একটা হিন্টস। তুমি তো অনেক কিছুই মানবা না, তোমাকে পরকালে যে পুনরুজ্জীবিত করা হবে, বিচার করা হবে, এগুলো তুমি মানতে চাইবা না। তো তার এই ইয়ে বলা যায়, কি বলা যায়, এই নিদর্শনগুলো দেখেও কি তোমার মধ্যে একটা ইয়ে জাগে না যে খালি চোখে দেখা যায় না রাইবোজোম, তার মধ্যে লক্ষ বা কি বলা যায় হাজার হাজার, খালি চোখে দেখা যায় না একটা কোষ, তার মধ্যে হাজার হাজার রাইবোজোম যদি এই ঘটনা ঘটাইতে পারে, এইটা যদি কেউ একজন কন্ট্রোল করতে পারে, হ্যাঁ, তাহলে আমাকে পুনরুজ্জীবিত করে বিচার করবে, এই জ্ঞান তার আছে। এটা নিয়ে আমার হয়তো টেনশন করার কিছু নাই, ফাঁকে এড়াই যাওয়ার কোনো সুযোগ নাই। এই জিনিসটা বিবেচনা করা উচিত না, যায় না বিবেচনা করা। না স্যার, আসলে আমাদের অনেক কোর্স পড়ে মনে রাখা লাগবে, তো মানে অনেক হিউজ সিলেবাস, এই জন্য ও হয়তো বলছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। এই আচ্ছা ঠিক আছে, আরেকটু লেখো না, গলাটা শুকিয়ে গেল, একটু পানি খেয়ে নাও। আল্লাহ আমাদেরকে সবাইকে, যে যে ধর্মের আছো ধর্মের প্রতি নিষ্ঠাবান থাকবা, স্রষ্টাকে ডাকবা, এটার কোনো বিকল্প নাই। আল্লাহ মাফ করো। আচ্ছা এবার আমরা লিখবো, এই লাস্টের লাইনটা কি লিখছিল বলো তো? প্রোটিন তৈরির সময় এই সাবইউনিট দুটি যুক্ত হয় এবং প্রোটিন তৈরির শেষে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যায়, আচ্ছা ভালো কথা। এবার লেখো, রাইবোজোম এর ব্যাস প্রায়, ব্যাস মানে এটা তো অনেকটা গোলাকার, সেই জন্য আর কি এরকম বলা হচ্ছে।
একটা আপেল বা নাশপাতি সেটাও তো গোল, তারও তো একটা সেন্টার পয়েন্ট আছে, আছে না? রাইবোজোম এর ব্যাস প্রায় 150 অ্যাংস্ট্রম থেকে 250 অ্যাংস্ট্রম। রাইবোজোমের ব্যাস প্রায় কত? 150 150 অ্যাংস্ট্রম থেকে 250 অ্যাংস্ট্রম। হ্যাঁ, দাঁড়ি সাথে লেখো প্রতিটি রাইবোজোম এইবার দেখো একটা আলাদা নতুন কথা বলবো। তোমরা এতদিন ধরে যে পড়ছো যে ফ্লুইড মোজাইক মডেল, কোনো একটা মেমব্রেন তৈরির সময় আমরা এই কথাটা বলি ফ্লুইড মোজাইক মডেল, তাই না? 2 স্তর লিপিড, তাই না? আর তার মাঝে মাঝে কি থাকে? কোলেস্টেরল, প্রোটিন। প্রোটিন। হ্যাঁ, প্রোটিন। কোলেস্টেরলও থাকে, এই যে ধরো এটা কোলেস্টেরল। থাকে এই যে ওই মাথাগুলার এর মধ্যে হ্যাঁ, ফাঁকে ফাঁকে। হ্যাঁ। এখন তুমি মাইক্রোস্কোপের নিচে যে দেখলে দেখবা যে খালি রঙিন প্রোটিন দেখা যায়, কোলেস্টেরল আর প্রোটিন দেখা যায়, লিপিড তো দেখা যায় না। সেই জন্য তো এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলে না? এখন কথা হচ্ছে যে এইটা তো সব মেমব্রেনের জন্য বললা তুমি, কিন্তু রাইবোজোমের জন্য এটা বলা যাবে না। কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো আছে যাদের নামের শেষে এস ও এম ই আছে, জোম আছে, জোম, সোম না জোম বললেই ভালো। যেমন কি কি আছে? রাইবোজোম, শোনো লেখিও না কিছু, লাইসোজোম, গ্লাইওক্সিজোম, পারঅক্সিজোম, এই রকমের যে অঙ্গাণুগুলো আছে যাদের নামের শেষে জোম আছে, রাইবোজোম যেটা এখন পড়তেছি, এই সমস্ত অঙ্গাণুর মেমব্রেন এক স্তর শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি, এরকম শুধু প্রোটিনের অণু দিয়ে তৈরি। এখানে সেই তোমার 2 স্তর লিপিড আর তার মাঝে মাঝে প্রোটিন, এই কথাটা প্রযোজ্য হবে না। এই সমস্ত অঙ্গাণুর মেমব্রেন শুধুমাত্র এক স্তর প্রোটিন দিয়ে তৈরি। এখানে তোমাদের হাসানের বইতে একটা ভুল আছে মনে হয়, আমি বলছিলাম কারেক্ট করছে কিনা জানি না। তো যাই হোক, আমি এখন যেটা বলবো সেটা তোমরা লিখবা। হাসানের বইতে ভুল থাকলে এখনো ভুল আছে, মনে হয় ঠিক করছে। আমি তো রাইটারকে বলছিলাম যে ভুল আছে, অনেক জায়গায় ভুল ছিল, আরো সব জায়গায় সংশোধন করছে কিনা তো জানি না। হাসানের বইয়ে কিন্তু আমার নাম আছে, দেখিও। ওখানে অনেক ভুল ছিল আগে। তো যাই হোক, ওই প্রথম দিকে যে সবুজ পৃষ্ঠাগুলো সেখানে দেখিও আমার নাম আছে। তো যাই হোক, এখন যেটা বলবো, কি যেন একটা লাইন শুরু করছিলাম, একটু বলো দেখি কি যেন। প্রতিটি রাইবোজোম প্রতিটি প্রতিটি রাইবোজোম এক স্তর বিশিষ্ট প্রোটিন নির্মিত, প্রতিটি রাইবোজোম এক স্তর বিশিষ্ট প্রোটিন নির্মিত মেমব্রেন, প্রতিটি রাইবোজোম এক স্তর বিশিষ্ট প্রোটিন নির্মিত মেমব্রেন এবং নিজস্ব আরএনএ, নিজস্ব, এইভাবে লেখো আর আরএনএ, আর মানে হচ্ছে রাইবোজোমাল, এই আরএনএটাকে বলা হয় আর আরএনএ দিয়ে তৈরি। প্রতিটি রাইবোজোম এক স্তর বিশিষ্ট প্রোটিন নির্মিত মেমব্রেন এবং নিজস্ব আর আরএনএ দিয়ে তৈরি। লিখতে পারছো? জি স্যার। দাঁড়ি সাথে লেখো একটি রাইবোজোমে, স্যার লাস্ট সেন্টেন্সটা একটু আবার বলবেন। হ্যাঁ, প্রতিটি রাইবোজোম এক স্তর বিশিষ্ট প্রোটিন নির্মিত মেমব্রেন এবং নিজস্ব আর আরএনএ দিয়ে তৈরি, আর আরএনএ দিয়ে তৈরি। লিখতে পারছো? জি স্যার।
একটি রাইবোজোমে আরএনএ এবং প্রোটিনের অনুপাত 1:1। একটি রাইবোজোমে আরএনএ এবং প্রোটিনের অনুপাত কত? 1:1। 1:1। হ্যাঁ, ঠিক আছে। লিখতে পারছো সবাই? জি স্যার। ঠিক আছে, আর একটু পারি কিনা দেখি। হ্যাঁ, আর একটু চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, একটা নাম লিখি। হ্যাঁ, আমি এইটা একটা বিজ্ঞানীর নাম, বুঝছো? ভেদবার্গ। হ্যাঁ, ওনা সুইডেন তো বাড়ি, এই জন্য নাম এরকম। এস এর উচ্চারণ হবে না, কিন্তু লিখতে হবে। ওনার নাম কি বলো? বিজ্ঞানী ভেদবার্গ। ভেদবার্গ। হ্যাঁ, ভেদবার্গ। উনি প্রথম দেখছে ওই যে রাইবোজোমের যে দুইটা সাব ইউনিট আছে না, এই জিনিসটা উনি প্রথম দেখছে। উনি করছে কি জানো? উনি প্রথমে একটা কোষের মধ্যে যা যা উপাদান থাকে, যা যা অঙ্গাণু থাকে, এমন একটা মেডিসিন দিছে যে কোষের মেমব্রেন, কোষের প্রাচীর এগুলো গলে গেছে, সাইটোপ্লাজম গলে গেছে, কোষের যত অঙ্গাণুগুলো আছে সব বের হয়ে আসছে। তারপর সেটার মধ্যে পানি দিছে, পানি দিয়ে তারপরে একটা মেশিন আছে, সেন্ট্রিফিউজ মেশিন। এই যে তোমরা ব্লাড সাপটা শুরু করছো না, কালকে বলছিলাম সেন্ট্রিফিউজ মেশিনের কথা। জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওইটার মধ্যে উনি এই টেস্ট টিউবটারে ঢুকাইছে। টেস্ট টিউবের মধ্যে নিয়ে ওই সাসপেনশনটা ওই সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে ঢুকাইছে। এখন উনি ঢুকায় ওই সেন্ট্রিফিউজ মেশিন ঘোরানো শুরু করছে। এখন উনি দেখছে এক ধরনের রাইবোজোম আছে, তার দুইটা সাব ইউনিট জোড়া লাগানো অবস্থায় প্রতি সেকেন্ডে 80 বার ঘোরালে তলানি পড়ে। সেই জন্য উনি তাদেরকে নাম দিছে 80S রাইবোজোম। ওই নামের প্রথম অক্ষর এস, তো এই জন্য ওই এস শব্দটা উনি ব্যবহার করছে, এবং এটাকে উনি বলল ভেদবার্গ একক। ভেদবার্গ একক উনি প্রথম আবিষ্কার করলো। ভেদবার্গ একক, একটা বস্তুকে প্রতি সেকেন্ডে কতবার ঘুরালে সে তলানি পড়বে, এটা হচ্ছে ভেদবার্গ একক, এবং সেটা এস দ্বারা প্রকাশ করা হয়। উনি দেখলো এক গ্রুপ রাইবোজোম প্রতি সেকেন্ডে 80 বার ঘোরালে তলানি পড়ে, এই জোড়া লাগানো অবস্থায়। উনি তাদের নাম দিল 80S। এবং উনি আরো দেখলো এক গ্রুপ রাইবোজোম প্রতি সেকেন্ডে 70 বার ঘোরালে তলানি পড়ে, জোড়া লাগানো অবস্থায়। কিন্তু উনি তাদেরকে বলল 70S। যাদেরকে প্রতি সেকেন্ডে 70 বার ঘোরালে তলানি পড়ে সেটা তারা হচ্ছে 70S, আর যাদেরকে প্রতি সেকেন্ডে 80 বার ঘোরালে তলানি পড়ে তারা কত? 80S। 80S। আচ্ছা, আমি তো একটু আগে বলছি যে এই সাব ইউনিট দুইটা পৃথক হয়ে যেতে পারে, কাজের শেষে পৃথক হয়ে যায়। তার মানে 80S যে রাইবোজোম, সেটাও একসময় কাজের শেষে দুইটা সাব ইউনিট আলাদা হয়ে যাবে। উনি দেখলো 80S রাইবোজোমের যে দুইটা সাব ইউনিট আছে, তার মধ্যে যেটা বড় সাব ইউনিট সেটা হচ্ছে 60S, আর যেটা ছোট সাব ইউনিট সেটা হচ্ছে 40S। এখন বলতে পারো যে স্যার 60 আর 40 দিয়ে 100 হয়, এখানে তো কোনো অঙ্কের কোনো বিষয় না। ছোট সাব ইউনিট প্রতি সেকেন্ডে কতবার ঘোরালে তলানি পড়বে? 40 বার, এই জন্য 40S। বড় সাব ইউনিট কতবার ঘোরালে তলানি পড়বে? 60 বার, এই জন্য সে 60S। তোমারে কেডা কইছে 60 আর 40 যোগ করে 100 চিন্তা করতে? দুইটা সাব ইউনিট যখন একসাথে জোড়া লাগবে কতবার ঘোরালে তলানি পড়বে? 80 বার, এই জন্য 80S। তোমার এখানে অঙ্কের কোনো যোগ বিয়োগের বিষয় নাই, বুঝছো না বোঝো নাই? জি স্যার। ভেদবার্গ আবার এটাও দেখছে যে রাইবোজোম 70S তারও তো আবার দুইটা সাব ইউনিট আছে। তার বড় সাব ইউনিটটা প্রতি সেকেন্ডে 50 বার ঘোরালে তলানি পড়ে, তাহলে নাম হবে কি? 50S। তার আবার ছোট সাব ইউনিটটা প্রতি সেকেন্ডে 30 বার ঘোরালে তলানি পড়ে, তাহলে কত এস? 30S। 30S। হ্যাঁ, এখন তোমারে তো এই চিন্তা কেউ করতে বলে নাই 50 আর 30 80 হলো না কেন? সেটা তো যোগ বিয়োগের ব্যাপার, এখানে যোগ বিয়োগ কিছু না।
এখানে হচ্ছে এই সাব ইউনিট গুলো কত গতিতে ঘুরালে তলানি পড়বে সেই বৈশিষ্ট্যের কথা। কথা বুঝছো না বোঝো নাই? জি স্যার। এখন শোনো আরেকটু কথা বলি। আমরা যারা প্রকৃত কোষী জীব, আমরা মানুষ এরকম প্রকৃত কোষী যাদের নিউক্লিয়াস সুগঠিত, তাদের 80s এবং 70s দুই রকম রাইবোজোমই থাকবে। আর যারা আদি কোষী, শুধু 70s থাকবে? হ্যাঁ, যারা আদি কোষী তাদের শুধু 70s থাকবে, 80s থাকবে না। বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, জি স্যার, অনুদ্বীপের সময় বলছিলেন। হ্যাঁ, এখন তাহলে আমরা এই কথাগুলো একটু লিখি। আমি এখন ভিডিওটা অফ করব, বুঝছো? ভিডিওটা অফ করে আমি বসে থাকতে পারতেছি না, আমি আর খাতায় কিছু লিখবো না, আমি একটু শুয়ে শুয়ে তারপর বলবো, তোমরা আরেকটু লিখে তারপর যাবা। হ্যাঁ, আমি এখন ওকে খাতায় স্যার। খাতায় খাতায় দেখাইলে তো আমার চেয়ারে টেবিলে বসে থাকতে হয়, আমি আর বসে থাকতে পারতেছি না, আমি একটু শুয়ে শুয়ে পড়াবো, তোমরা একটু লিখবা, আমি বলবো আর তোমরা লিখবা, পারবে না? জি স্যার পারবো। জি স্যার পারবো। স্যার একটু কথা ছিল স্যার, আমাদের এই যে আগামী ক্লাসে অনুদীপ চ্যাপ্টার দিয়ে পরীক্ষা নেবেন, সেইটা কি অনলাইনে পারবো না, নেবেন? না পারবো না, কালকে নিতে পারবো না। প্রশ্ন ফটোকপি টপি করা হয় নাই তো, প্রশ্ন তো আছে রেডি করা, কিন্তু ছবি টবি ফটোকপি করা হয় না তো প্রশ্ন, দুই একদিন পরে নেবো অনেক, বুঝছো? এমনি স্যার আমরা যে ব্যাচ টাইমে পড়ি সেখানে কি আমরা পড়তে আসবো আর কি, না বন্ধ সেটা থাকবে পড়া? তোমাদের পড়া কবে? স্যার আমি ওই শনিবারের ব্যাচে, মানে আমি রবিবারের ব্যাচে গেছিলাম, আবার আউলে গেছে প্রায়। হ্যাঁ, সেটা যে যার ব্যস্ত আসবো না, আসো আসো, চেষ্টা তো করবো পড়াইতে, আমি বললামই তো পড়াইতে চেষ্টা করব, বুঝছো তো, যতক্ষণ পর্যন্ত পারি আর কি। এখন লেখো, বিজ্ঞানী, লেখো বিজ্ঞানী ভেদবার্গ, ভেদবার্গ বানান দিছি না, পারবা না? জি স্যার। স্যার বইতেও আছে। হ্যাঁ, প্রমাণ করেন যে বিজ্ঞানী ভেদবার্গ প্রমাণ করেন যে সেন্ট্রিফিউজ যন্ত্রে তলানি পড়ার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে রাইবোজোম দুই প্রকার। বিজ্ঞানী ভেদ, শোনা যায়? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, বিজ্ঞানী ভেদবার্গ প্রমাণ করেন যে সেন্ট্রিফিউজ যন্ত্রে তলানি পড়ার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বা তলানি ফেলার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে রাইবোজোম দুই প্রকার, যথা, তোমরা ইংরেজিতে লেখো, আমি বাংলা লিখছি না, তোমরা 80s এবং 70s ইংরেজিতে লেখো। বিজ্ঞানী ভেদবার্গ প্রমাণ করেন যে সেন্ট্রিফিউজ যন্ত্রে তলানি পড়ার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে রাইবোজোম দুই প্রকার, যথা 80s এবং 70s। লিখছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, সাথেই একটা ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে লেখো, এখানে ক্যাপিটাল এস ইকুয়াল টু ভেদবার্গ একক, যা দিয়ে বস্তুর তলানি পড়ার হার নির্ণয় করা হয়। ব্র্যাকেট ক্লোজ করো। এখানে এস ইকুয়াল টু ভেদবার্গ একক, যা দিয়ে বস্তুর তলানি পড়ার হার নির্ণয় করা হয়। আমি আসলে আমি ভাবছি যে পড়াইতেই পারবো না, তা তো পড়াইলাম, যা একেবারে খারাপ না। এই খারাপ লাগছে তোমাদের? না না স্যার। স্যার। পড়া আজকে। ঠিক আছে, হ্যাঁ, লেখো, এখানে এস ইকুয়াল টু ভেদবার্গ একক, যা বস্তুর তলানি পড়ার হার প্রকাশ করে বা যা দিয়ে বস্তুর তলানি পড়ার হার প্রকাশ করা হয়। লিখছো? জি স্যার। জি আচ্ছা, স্যার। এবার লেখো, সাথেই লেখো, ব্র্যাকেটের পরে ক্লোজ করে তারপর সামনেই লেখো, যে সকল রাইবোজোম
যে সকল রাইবোজোম দুইটি সাব ইউনিট যুক্ত অবস্থায়, যে সকল রাইবোজোম দুইটি সাব ইউনিট যুক্ত অবস্থায় প্রতি সেকেন্ডে 80 বার ঘোরালে তলানি পড়ে তাদেরকে ATS। যে সকল রাইবোজোম সেন্ট্রিফিউজ যন্ত্রে প্রতি সেকেন্ডে 80 বার ঘোরালে তলানি পড়ে তাদেরকে ATS, এবং যারা প্রতি সেকেন্ডে 70 বার ঘোরালে তলানি পড়ে তাদেরকে 70S বলে। দাঁড়ি, যে সকল রাইবোজোম প্রতি সেকেন্ডে 80 বার ঘোরালে তলানি পড়ে তাদেরকে ATS, এবং যারা প্রতি সেকেন্ডে 70 বার ঘোরালে, এখানে সকাল 8টার ব্যাচের কেউ আসো? জি স্যার, আমি আছি। ছেলেরা আসো কেউ? এই সকাল 8টার ব্যাচের কেউ আসো? কালকে সকাল 8টার ব্যাচের কেউ হ্যাঁ আসো? স্যার, আছি, আমি আছি স্যার। কালকে সকাল 8টার ব্যাচটা অনলাইনে পড়াবো, তুমি অনলাইনের গ্রুপে আসো নাকি নাই? না আছি স্যার, স্যার। গ্রুপে নাই। গ্রুপে নাই? না স্যার, আমি 5টার বাজে আছি, মানে গ্রুপে। তা তুমি 5টার ব্যাচের গ্রুপে আছো? ও আচ্ছা, এখন ক্লাস করো 8টায় না? তাহলে স্যার তুমি ওকে আমি অ্যাড দিয়ে দেবো অনেক গ্রুপে। ঠিক আছে, দিও। আমি কালকে সকালের ক্লাসটা অনলাইনে নিতে চাই, বুঝছো? তারপরে বিকালের গুলো দেখি পারি কিনা যাইতে। সকালের ব্যাচটা আমি ক্লাসে অনলাইনে নিব। আমি গ্রুপেও মেসেজ দিব না, সবগুলো গ্রুপেই মেসেজ দিব না যে যারা গ্রুপ চেঞ্জ করছো তারা যেন আমাকে আলাদাভাবে ইনবক্সে নক করো। তাহলে আমি ওই নক ইয়েগুলো মেসেজ গুলো থাকলে, নক গুলো থাকলে আমি ওই অনুযায়ী লিংক দিয়ে দেবো না সকালে আবার। স্যার আমি 8টার ব্যাচে করতে চাই, আমি কি মানে কালকে থেকে ইনবক্সে আমার নক করে রাখো। আমার কথা শোনো, যারা সকাল 8টার ব্যাচে কালকে ক্লাস করবা কিন্তু 8টার ব্যাচের গ্রুপে নাই, তারা আমাকে কিচ্ছু করা লাগবে না, কেউ কাউরে অ্যাড করার দরকার নাই। খালি ইনবক্সে আমার একটা নক করে রাখো যে স্যার আমি 8টায় ক্লাস করব। ওই নকটা থেকে যাবে তো, আমি কালকে যখন সকালে লিংক দিব ওইটা ধরে ধরে আমি আমার লিংক পাঠিয়ে দেবো সবাই, বুঝছো? ওকে স্যার। লেখো, যে সকল রাইবোজোম দুইটি সাব ইউনিট যুক্ত অবস্থায় প্রতি সেকেন্ডে 80 বার ঘোরালে তলানি পড়ে তাদেরকে ATS, এবং যাদেরকে প্রতি সেকেন্ডে 70 বার ঘোরালে তলানি পড়ে তাদেরকে 70S রাইবোজোম বলে। লিখতে পারছো সবাই? জি স্যার। যে সকল রাইবোজোম প্রতি সেকেন্ডে 80 বার সেন্ট্রিফিউজ যন্ত্রে 80 বার ঘোরালে তলানি পড়ে তাদেরকে ATS, এবং যাদেরকে প্রতি সেকেন্ডে 70 বার ঘোরালে তলানি পড়ে তাদেরকে 70S রাইবোজোম বলে। লিখছো? জি জি স্যার। স্যার। দাঁড়ি, সাথেই লেখো, ATS রাইবোজোমের দুটি সাব ইউনিট থাকে যথা 60S ও 40S। ATS রাইবোজোমের দুটি সাব ইউনিট থাকে যথা 60S ও 40S। দাঁড়ি, সাথেই লেখো, 70S রাইবোজোমের দুটি সাব ইউনিট থাকে যথা 50S ও 30S। দাঁড়ি, 80S রাইবোজোমের দুটি সাব ইউনিট থাকে যথা 80S রাইবোজোমের দুটি সাব ইউনিট থাকে যথা 60S ও 40S। 70S রাইবোজোমের দুটি সাব ইউনিট থাকে যথা 50S ও 30S। হয়েছে স্যার। দাঁড়ি, সাথেই লেখো, 70S রাইবোজোম আকৃতিতে অতি ক্ষুদ্র বলে একে অনেক সময় 70S রাইবোজোম আকৃতিতে অতি ক্ষুদ্র বলে একে অনেক সময় রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল, এই শব্দটা ইংরেজিতে লিখতে হবে, কেমনি লিখবো জানি না, রাইবো তারপরে নিউক্লিয়, RIBO রাইবো, নিউক্লিয় NUCLEO নিউক্লিয়, প্রোটিন PROTEIN প্রোটিন, পার্টিকেল PARTICLE পার্টিকেল। 70S রাইবোজোম আকৃতিতে অতি ক্ষুদ্র বলে একে অনেক সময় রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল বলে। সংক্ষেপে বলে RNP, বড় হাতের R, বড় হাতের N, বড় হাতের P ব্র্যাকেটের মধ্যে লিখে রাখতে পারো। 70S রাইবোজোম আকৃতিতে অতি ক্ষুদ্র বলে একে অনেক সময় রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল বা RNP বলে। লিখছো? জি স্যার। 70S রাইবোজোম আকৃতিতে অতি ক্ষুদ্র বলে একে অনেক সময় রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল বা RNP বলে। দাঁড়ি, সাথেই লেখো, প্রকৃত কোষী জীবের
80S ও 70S উভয় প্রকার রাইবোজোম থাকে। প্রকৃত কোষী জীবের 80S ও 70S উভয় প্রকার রাইবোজোম থাকে, কিন্তু আদিকোষী জীবের 70S রাইবোজোম থাকলেও কোনো 80S রাইবোজোম থাকে না। প্রকৃত কোষী জীবের 70S ও 80S উভয় প্রকার রাইবোজোম থাকলেও আদিকোষী জীবের শুধুমাত্র 70S রাইবোজোম থাকে, কিন্তু কোনো 80S রাইবোজোম থাকে না। লিখছ? জি স্যার। দাঁড়ি আজকে আর থাক, পারতেছি না, আজকে আর থাক। হ্যাঁ, রাইবোজোমের অল্প একটু লেখা আছে, পরের দিন 5-7 মিনিট পরে লিখে দেবো। ওকে স্যার।